সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা জশোয়া। রাজনীতি এখন নির্বাচনমুখী। এমন সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বললেন, সংকট এখনো কাটেনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের জবাবে জামায়াত ইসলামী বলেছে, যিনি এক মাসেও একটি ভবনের তালা খুলতে পারেন না, ৩০০ সংসদীয় আসনের আইন শৃঙ্খলা রক্ষা করবেন কিভাবে? অনুরোধ জানিয়েছে কথায় সংযত হতেও। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে পক্ষপাতিত্বের অভিযোগে ওয়াকআউটের ঘটনা ঘটেছে। রাজনীতিতে এমন সংকট থাকে, আবার সমাধানও আছে। উত্তরণ কিভাবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সংকট মুক্তি কোন পথে। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক G9, এবং আরিফ সোহেল, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। জবাবদিহিতা না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে আপত্তি বিএনপির। জামায়াত এনসিপির সমর্থন। ঐক্য হলে জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস আলী রিয়াজের। আইন ভঙ্গ করেছেন ইশরাক হোসেন। মেয়রের শপথ নেয়ার আইনি সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ। ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেয়ার চ্যালেঞ্জ ইশরাকের। হাসিনা জয়ের বিরুদ্ধে রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ। গণপূর্তে চিঠি দুদকের। দুর্নীতির অভিযোগে কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা। ভিআইপির কারণে বিমানবন্দরে ফ্লাইট ১ ঘণ্টা বন্ধের নির্দেশনা তুলে নেয় কমেছে ভোগান্তি। জনবিচ্ছিন্ন না হয়ে এসএসএফকে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধান উপদেষ্টার। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে সংঘাত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তোড়জোড় ইসরায়েলের। মার্কিন কোনো শর্ত মানবে না ইরান। ট্রাম্পের হুমকির পর যুদ্ধ ঘোষণা খামেনির। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো। ফিরছি আলোচনায়। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত সম্পাদকীয়তে। সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে শুরুতে যেতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তার জবাবে জামায়াত ইসলামী বলেছেন, যিনি এক মাসেও একটি ভবনে তালা খুলতে পারে না, তিনি কিভাবে ৩০০ সংসদীয় আসনে নিরাপত্তা দেবেন। এই মুহূর্তে ৩০০ সংসদীয় আসনে আইন শৃঙ্খলা রক্ষার মতো পরিস্থিতি আছে কিনা, বা একটু কঠিন করে বললে সেই সক্ষমতা সরকারের আছে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং যারা শুনছেন এবং সহ আলোচক সহ সবার জন্য শুভেচ্ছা। সক্ষমতার কতটা আছে সেটা কাজে গেলে বোঝা যাবে। তবে বাংলাদেশে তো একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার, যেখানে গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তাদের নিয়ন্ত্রণে নেবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ সহ সমস্ত জায়গায় তাদের লাঠিয়াল নিয়োগ দিয়েছিল। সেখান থেকে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের প্রেক্ষাপটে তাদের গুটি কয়েক পালিয়ে গেছে, গুটি কয়েক চাকরিচ্যুত হয়েছে বা চাকরি ছেড়েছে। বাকিরা সবাই ঘাপটি মেরে আছে। এই প্রশাসনে, পুলিশে, বিচার বিভাগে সব জায়গায় বহাল আছে। ফলে যারা ১৬ বছর ধরে বঞ্চিত ছিল, নানান কারণে চাকরিচ্যুত হয়েছে, বাধ্যতামূলক অবসরে গেছে, কিংবা সাপ্রেসড ছিল, একই পদে বহু বছর রেখেছে, এইরকমদেরকে ন্যায়সঙ্গতভাবে নতুনভাবে পদায়ন করা হয়েছে। কিন্তু হলেও এই যে পুরনো ফ্যাসিবাদের যে লাঠিয়াল বাহিনী, তারা তো রয়ে গেছে। তারা এই সরকারকে কতটা সহযোগিতা করবে, এই প্রশ্নটা বারবার আসছে। এটা একদিকের প্রশ্ন। আর একদিকে হচ্ছে নির্বাচনের প্রশ্নে যদি সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুধু এই মেসেজটা থাকে যে উই ওয়ান্ট এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, ইট ইজ পসিবল উইথ দিস ইনস্ট্রুমেন্ট। রাষ্ট্রযন্ত্র যা আছে, স্টেট অ্যাপারেটাস, এদের দিয়ে সম্ভব। কিভাবে সম্ভব, এই উদাহরণটা আমরা প্রায় বলি যে ২০০১ সালে যখন লতিফুর রহমান দায়িত্ব নিলেন, কিংবা তার আগে আবু সাইদ ছিলেন, বা তত্ত্বাবধায়ক সরকার যতবার হয়েছে, ২০০১-এর উদাহরণটা এই জন্য আনি আমরা যে ২০০১ সালে, ২০৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ ঠিক একইভাবে এই রাষ্ট্র ব্যবস্থাকে তাদের অনুকূলে নেবার জন্য এবং সব কিছু কয়েক স্তরে প্রশাসন সাজিয়েছিল। সেই প্রশাসনকে প্রথম রাতেই হোমওয়ার্ক করে ৩০ জন সচিবকে তিনি সরিয়ে দিয়েছিলেন।
এই যে প্রথম রাতের হোমওয়ার্কে প্রথম দিনে কার্য দিবসে যে মেসেজটা চলে গেল যে উনি কোনো রকম অ্যানোমালিজ বা ইরেগুলারিটিস উনি টলারেট করবেন না, সুতরাং আমাদেরকে এই সরকারের যে চাওয়া সেই অনুসারে একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তখন কিন্তু মাত্র 3 মাসের মধ্যে তারা যে আওয়ামী লীগের 5 বছরের সাজানো প্রশাসন দিয়ে 3 মাসের মধ্যে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট যে ইলেকশনটা দিয়েছে তাতে আইন শৃঙ্খলা রক্ষা করা, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কোনো কিছুতেই অসম্ভব হয়নি। এবং সেই নির্বাচনে জামায়াত ইসলাম 17টা বা 18টা আসনে জিতেছিল এবং পরবর্তী সরকারের মন্ত্রী হয়েছিল। তখন তো তাদের এই প্রবলেমটা হয়নি লেভেল প্লেইং ফিল্ড তৈরি বা এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে। সুতরাং এখন তারা অভিযোগ এটা করতে পারে মাঠের পরিস্থিতি দেখে, আমরাও আশঙ্কা প্রকাশ করি, কিন্তু এটা ডিপেন্ড করবে নির্বাচনকালীন সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এবং তাদের নির্বাচন কমিশন এদের উদ্দেশ্য কি থাকে। তাদের উদ্দেশ্য যদি থাকে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ভালো একটা নির্বাচন উপহার দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষা করা, তাহলে এটা অসম্ভব না। আর তারা যদি শৈথিল্য দেখায় বা তাদের যদি বিশেষ কোনো মোটিভ থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেই রকম ভূমিকা পালন করতে পারে। সুতরাং সমস্ত কিছুর মূলে হচ্ছে সরকারের শক্ত অবস্থান এবং চাওয়া। সরকারের সেই শক্ত অবস্থানটা কি দেখতে পাচ্ছেন এখন? সরকারের সেই শক্ত অবস্থান অনেক ক্ষেত্রে দেখা মুশকিল এই জন্য, কারণ হচ্ছে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা ছিল এতদিন, এখনো আছে। সেটা নিয়ে পক্ষ বিপক্ষ আছে এবং গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক শক্তি তাদের মধ্যে বিভেদ ক্রমেই প্রকট হচ্ছিল। যদি নির্বাচনের আবহ তৈরি হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক শক্তি যখন তার নির্বাচনী প্রচারে এবং নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়বে তখন এই পরিস্থিতিটা থাকবে না। তখন সরকারের জন্য নির্বাচনমুখী যে ট্রেন ছাড়বে সেটা কন্ট্রোল করা অনেকখানি সহজ হয়ে যাবে, কারণ পারস্পরিক এই যে এখনকার যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বিভেদ এটা থাকবে না। তখন থাকবে রাজনৈতিক দলের সঙ্গে অন্য রাজনৈতিক দলের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। কখনো সেটা অসুস্থ প্রতিযোগিতায় টার্ন নেয় বাংলাদেশে, সেটা হয়, সেটা কন্ট্রোল করতে হবে। কিন্তু এই মুহূর্তে যে সরকারকে চাপে রাখবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের যে কৌশল এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যে কনফ্রন্টেশনের আবহ তৈরি হয়, মাঝে মাঝে মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার মতো সংকট বা আশঙ্কা তৈরি হয়, সেটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়ে গেলে এটা থাকবে না। আরিফ সোহেল, আপনার কাছে আসতে চাই, নির্বাচনী পরিবেশ তৈরি হলে, নির্বাচনের ট্রেন ছাড়লে এই সংকটগুলো থাকবে না বললেন সাখাওয়াত হোসেন শান্ত। নির্বাচনের জন্য আপনার দল কি মনে করে যে নির্বাচনের ট্রেন ছাড়ার জন্য এখন প্রস্তুত দেশ? না, আমরা তা মনে করি না এবং আমাদের সেটা মনে না করার নিজস্ব কারণ অবশ্যই আছে। দেখুন, ডক্টর শান্ত যেটা বলেছেন মোটা দাগে সেটার সাথে দ্বিমত করার কোনো উপায় নেই, কিন্তু এখানে বেশ কিছু ট্রেন্ড লক্ষ্য করাটা খুব জরুরি। 90 সালের পর থেকে, মানে 91 পর থেকে যে ইলেকটোরাল একটা ব্যবস্থা এই দেশে জারি করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, সেটা কিন্তু ইমপারফেক্ট ছিল না যতটা ইমপারফেক্ট দেখাতে চাচ্ছেন ডক্টর শান্ত। দেখুন, 2001 সালে আওয়ামীপন্থী যে আমলা তাদেরকে আপনি সাফল করলেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে খোঁজ নেন তাহলে দেখবেন যে সেই সময় বিএনপিপন্থী আমলা যারা, তারা কিন্তু আবার এই সাফলিংয়ের মধ্য দিয়ে উঠে আসছেন। জনগণের আকাঙ্ক্ষা এবং আমলাদের ইন্টারনাল পলিটিক্স বা প্রশাসন পুলিশের ইন্টারনাল পলিটিক্স মিলে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচনগুলো, একমাত্র হচ্ছে খুব সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন 91-এর, উনার পরে যে ইলেকশনগুলো হয়েছে সবখানে দেখা যাচ্ছে যে আমলা বা পুলিশের ইন্টারনাল যে পক্ষগুলো আছে তারা দেখছে যে সামনে বিএনপি একটা জনজোয়ার তৈরি করতে পেরেছে, এই ইলেকশনে হয়তো বা তারা একটা শক্তি নিয়ে হাজির হবে, আমরা ওই সাইডে একটু খেলি আর কি, তাদের পক্ষে একটু কাজ করি। এই ধরনের একটা নেক্সাস যেটাকে বলে একটা সামাজিক বোঝাপড়া এলিট ক্লাসের মধ্যে, আমলাতন্ত্রের মধ্যে এবং একই সাথে জনগণের মধ্যে, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা লক্ষ্য করেছি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানে 90 থেকে শুরু করে 2014 পর্যন্ত একনায়কতান্ত্রিক শাসন বা ফ্যাসিবাদী শাসন কায়েম হওয়ার আগ পর্যন্ত যে পলিটিক্সটা ছিল, ইলেকট্রাল পলিটিক্স, সেই ইলেকট্রাল পলিটিক্স কিন্তু গণতন্ত্র ছিল এই অর্থে যে এই এলিট আমলাতান্ত্রিক পক্ষগুলা এবং জনগণের ইচ্ছার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার একটা প্রবণতা ছিল ইনস্টিটিউশনগুলোর মধ্যে, পুলিশের মধ্যে, আমলাদের মধ্যে। 14 সালে এটা টোটালি ব্রেক হয়ে যায়। জনগণ কোন দিকে চাচ্ছে, জনগণ কোন দিকে ঝুঁকেছে সেটা দেখার দরকার নেই, আমরা চেপে বসে থাকবো। এইটা ছিল 90-এর যে সিস্টেমটা, সেটাকে ব্রেক করা।
কিন্তু 90-এর সিস্টেম কিন্তু গণতান্ত্রিক না, কারণ সত্যিকার গণতান্ত্রিক সিস্টেমে আমলাতন্ত্র বা পুলিশ টোটালি নিউট্রাল থাকে, তারা কোনো পক্ষে যায় না। দ্যাট ইজ ট্রু ডেমোক্রেসি। সেটা আমরা করতে পারি নাই। সেটা যদি করতে পারতাম 90-এর পরে, তাহলে তো 24-এ আন্দোলন করার দরকার হতো না। তো এখন আমরা সেটা করতে চাচ্ছি। সেটা করতে হলে শুধু আমলাদের সাফলিংটা যথেষ্ট না, আপনাকে ইনস্টিটিউশনটা বিল্ড করতে হবে। এমনভাবে ইনস্টিটিউশন বিল্ড করতে হবে যাতে তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু দরকারই না হয়, তাহলে সবচেয়ে বেস্ট হয়। কারণ আপনি দেখবেন যে পশ্চিম ইউরোপের বা ডেভেলপড যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এইসব তত্ত্বাবধায়ক সরকারের দরকার হয় না। সেখানে নির্বাচিত সরকার থাকা অবস্থায় ফেয়ার ইলেকশন হয়। ওয়াই? কারণ পুলিশ এবং আমলাতন্ত্র তারা টোটালি নিউট্রাল ভূমিকা পালন করেন। ইনস্টিটিউশনগুলো ওভাবে তৈরি করা, তাহলে আমাদের ইনস্টিটিউশনগুলো সেভাবে তৈরি করতে হবে। এখন সেটার প্রক্রিয়া কি? সেটার প্রক্রিয়া হচ্ছে সংস্কার, যেটা আমাদের 24-এর গণঅভ্যুত্থানে অন্যতম একটা কি বলা যায় দাবি, প্রধান দাবি। এবং সেই সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশনে আলাপ চলছে। সংস্কার হচ্ছে সত্যিকারের নির্বাচন, যে নির্বাচনটা 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুসারে হওয়া উচিত, সেটার পূর্ব শর্ত। এই সংস্কার না হলে যেই নির্বাচন দেখতে চাচ্ছি সেটা হবে না। আমরা 91 থেকে 14 পর্যন্ত যে ইলেকশন হয়েছে সেই ইলেকশন তো দেখতে চাই না। সেই ইলেকশন দেখার জন্য তো আমরা 24-এর আন্দোলন করি নাই। আমরা তার চেয়ে ডেভেলপড ইলেকশন দেখতে চাই, তার চেয়ে ডেভেলপড ফর্ম অফ ডেমোক্রেসি দেখতে চাই। সংস্কার তো দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সংস্কার করতে বিভিন্ন সময় লাগে। নির্বাচনের জন্য সংস্কার করতে কতটুকু সময় লাগে বলে আপনাদের ধারণা? এখানেই হচ্ছে আপনার বিভিন্ন মতামত আছে। অবশ্যই সংস্কার চলমান প্রক্রিয়া, এবং খুব বড় ধরনের সংস্কার করে নির্বাচন করতে গেলে সেটা অনেক সময় নিয়ে নিবে, যেটা এই মুহূর্তে ফিজিবল না। ন্যূনতম কিছু সংস্কার, যাতে করে পুলিশ এবং আমলাতন্ত্র নির্বাচনের সময় নিউট্রাল একটা ভূমিকা পালন করতে পারে, সেটা তো বাস্তবায়ন করতে হবে। এবং এখানে যদি আপনি দেখেন যে সবগুলো রাজনৈতিক দল কিন্তু এক, এমনকি ইলেকশন জন্য সবচেয়ে চাপ দিচ্ছে যে দলটি আমরা জানি বিএনপি, তারাও কিন্তু বলছেন যে সংস্কার 1 মাসে সম্ভব, সংস্কার অল্প কয়েকদিনই সম্ভব, তারপরে নির্বাচন। তারা কিন্তু এটা অস্বীকার করেন নাই যে সংস্কার না করে নির্বাচন করতে হবে, এটা কিন্তু তারা বলছেন না। তারাও কিন্তু সংস্কারের পক্ষে, এটা তাদের মেনে নিতে হবে, চান বা না চান। তো সেই জায়গা থেকে সংস্কার কত দিনের মধ্যে হওয়া দরকার, কি কি হওয়া দরকার, সেটা নিয়ে তো ঐক্যমত্য কমিশন এখন আলাপ হচ্ছে। এটা আলাপের মধ্য দিয়ে কনসেনসাসের মধ্যে দিয়ে আসবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র কারেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার বজায় রেখে যে ইলেকশনটা হবে সেটা পূর্ববর্তী 90 পরবর্তী ইলেকশনের মতো একটা ইলেকশন হতে পারে, ওই স্ট্যান্ডার্ড একটা ফেয়ার ইলেকশন হতে পারে। কিন্তু এই ইলেকশনের জন্য আমাদের ভাই বোনেরা জীবন দেন নাই। তারা মোর ডেভেলপড এবং মোর ডেমোক্রেটিক, ট্রুলি ডেমোক্রেটিক একটা ইলেকশন কিন্তু, বা একটা দেশ, একটা ব্যবস্থা তারা চেয়েছেন। তো সেইটা করতে গেলে সংস্কারটা, ইনস্টিটিউশনাল সংস্কারটা জরুরি। নট অনলি ফেব্রুয়ারির মধ্যে সম্ভব না, সেটা ফেব্রুয়ারির মধ্যে সম্ভব করতে হবে। এখন যে সিচুয়েশন, যেহেতু ফেব্রুয়ারির মধ্যে বা এপ্রিল এর ভেতরে ইলেকশন হতে পারে যতটুকু বোঝা যাচ্ছে। ডেফিনেটিভ আমরা তো ওইরকম ডেফিনেটিভ একটা অ্যান্সার পাচ্ছি না। ফেব্রুয়ারির কথা আবার প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, প্রথমে এপ্রিলের কথা বলেছেন। তো এর ভেতরে এটাকে সম্ভব করতে হবে, না হলে তো আসলে 24-এর গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটা ভুলুণ্ঠিত হবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। জি, আপনার কাছে আবারও আসবো। শাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে আসতে চাই। এনসিপির সঙ্গে সরকারের সখ্যতা এনসিপিকে বিশেষ সুবিধা দিচ্ছে, বিশেষ সুবিধা সরকার থেকে পাচ্ছে, এমন অভিযোগ বিএনপির তরফ থেকে এসেছিল, অনেকবারই এসেছে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এমন আলোচনা আসলো, সম্ভাবনার কথা আসলো, তখন এনসিপি এবং জামায়াত ইসলাম বলছে যে সরকার নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয়নি, একটি দলের মতামতকে গ্রহণযোগ্যতা দিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামী। এই যে এক এক সময় সরকারকে এক এক দল বলে যে এক এক দলের বিপক্ষে, এক এক দলের পক্ষে, এতে কি মনে হয় যে সরকার এক এক সময় এক এক দলের পক্ষ নয়, নাকি সরকার নিরপেক্ষ বলেই এক এক সময় এক এক দল বলে যে সরকার নিরপেক্ষ নয়? না, দেশে অনেক রাজনৈতিক দল, সবার সব সিদ্ধান্ত সবসময় পছন্দ হবে না, এবং এক একটা রাজনৈতিক দলের এক একটা কৌশল থাকে। রাজনীতির কৌশল এক এক দল এক একভাবে অবলম্বন করবে, সেই হিসেবেই ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে। সরকারের বিরুদ্ধে প্রত্যেকেরই কম বেশি সমালোচনা আছে এবং থাকবে, কারণ ড্রাইভিং সিটে তারা। এই সমালোচনা মেনে নিয়েই সরকারকে সব পক্ষকে অ্যাকোমোডেট করে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে যেতে হবে। এখন ধরেন এই যে যেটা বললো যে 91 সালে নির্বাচন ছাড়া আর বাকি কোনোটাই ইমপারফেক্ট ছিল, এটা না। কিন্তু 91 সালের যেই নির্বাচনটা হয়েছিল সেটাও কিন্তু স্বৈরাচারী এরশাদের 9 বছরের সাজানো একটা প্রশাসনের পরে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনটা হয়েছিল শাহাবুদ্দিন আহমেদের অধীনে, এবং সেইখানে কিন্তু নতুন করে কোনো নিয়োগ দেওয়া সম্ভব হয় নাই, বা 10-20 বছরের পুরনো কোনো অফিসারকে এনে বসানো হয় নাই। 9 বছর এরশাদ ছিল, এবং সেই এরশাদ প্রশাসনের লোকদেরকেই জাস্ট রিশাফল করেছে এবং নির্বাচন। আমি বলতে চাচ্ছি যে সেটি হলো সরকারের পরিচালনার দায়িত্বে যারা থাকে
সেই উপদেষ্টা বলেন বা মন্ত্রী পরিষদ বলেন, তারা যদি সৎ হয়, তাদের ইচ্ছাটা যদি সৎ হয় যে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য ভালো একটা নির্বাচন উপহার দিতে চাই, এটা সম্ভব। আমি শুধু এটা বলছি, সেই ক্ষেত্রে সংস্কারের যতটা সম্ভব বাস্তবায়ন হবে। বিএনপির সংস্কার চায় বা না চায় এই প্রশ্ন একেবারেই অবন্তর। আজকে সংস্কারের কথা যারা বেশি করে বলছে, তারা সংস্কার শব্দ শেখার আগে বিএনপি এই সংস্কার চেয়ে পুস্তক প্রকাশ করে বিতরণ করেছে, দাবি তুলেছে। বিএনপি প্রথম ভিশন 2030 প্রকাশ করেছে বেগম খালেদা জিয়া। বিএনপি তারপর নিজেরা 27 দফা প্রণয়ন করে রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে। তারপর সমমনা অন্যান্য ডান বাম সব দলের সঙ্গে আলোচনা করে সেটাকে 31 দফায় উন্নীত করেছে। বিএনপির ওই চাওয়াটাই চূড়ান্ত না, পরিবর্তিত পরিস্থিতি তার সঙ্গে অনেক যোগ হয়েছে। কিন্তু যা যা এলিমেন্ট আজকে সামনে আসছে এর বেশিরভাগই বিএনপি নিজে থেকে আগে চেয়েছে। সুতরাং বিএনপির না চাওয়ার সুযোগ নাই, না চাওয়ার কারণও নাই। এটা তাদের ব্রেন চাইল্ড, এইটা মানতে হবে প্রথমে। তারপরের কথা, এই গণঅভ্যুত্থানকে নিয়ে এই যে পোলারাইজেশন এবং এই যে মানে নিজের বাক্সে সব ভরার প্রবণতা, এইটা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ বাড়িয়েছে বিভিন্ন সময়, আজকেও তাই বাড়াবে। 24-এর গণঅভ্যুত্থানের চাওয়া এটা ছিল না, স্পিরিট এটা ছিল না। গণঅভ্যুত্থানের চাওয়ার বাইরে কি বিএনপি? এই বিএনপি, জামায়াত ইসলাম এবং অরাজনৈতিক যারা ছিল প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে, ডান বাম ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির কন্ট্রিবিউশন আছে। এবং সবচেয়ে বড় কন্ট্রিবিউশন, সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি, 16 বছর ধরে গুম খুনের শিকার হওয়া, 16 বছর ধরে নিপীড়নের মুখে পড়া, জেল হামলা মামলার শিকার হওয়া, সবচেয়ে বেশি যে দুটি দল করেছে, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। তো তাদেরকে আপনি, এবং সর্বশেষ অন্যরা শুধু 24-এর জুলাই গণ অভ্যুত্থানে অনেকেই আছে 16 বছর ধরে ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল, 16 বছর ধরে ফ্যাসিবাদের ছাত্র সংগঠন করেছে, 16 বছর ধরে একটা প্রতিবাদ করেনি, 16 বছর ধরে কোনো নিপীড়নের শিকার হয়নি, সুর মিলিয়ে তাল মিলিয়ে হালুয়া লুটির ভাগও খেয়েছে, এরকম আছে। কোনো কারণে উপলব্ধি হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে এসে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের মুখে যদি আজকে বিএনপির নিন্দা, জামায়াত ইসলামের নিন্দা, গণসংহতির নিন্দা, নাগরিক ঐক্যের নিন্দা বা এই যে বিপি নুরের দলের নিন্দা করে, তাহলে সেটা সঙ্গত না। বরং বলা উচিত এরা প্রত্যেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে, নিপীড়নের শিকার হয়েছে, আমরা নতুন করে যোগ হয়েছি, সবাই মিলে সফলতা এনেছি। সুতরাং আমাদের স্পিরিট যেটা, সেটা সকলের স্পিরিট। আজকে বিএনপি বলেন, অন্য দল বলে, সবাই তো সংস্কার চায়, কিন্তু সংস্কারের নাম করে যদি আপনি এরকম মনে করেন যে আপনি একটা ভ্রূণ দেখছেন, সেই ভ্রূণকে আপনি জন্ম দিবেন, তারপর সেটাকে আপনি অ্যাডাল্ট বানাবেন, তারপরে আপনার নির্বাচনে যেতে হবে, সেই দাবি তো হাস্যকর দাবি, সেটা হতে পারে না। আপনাকে এদেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচন চায় কেন? গত 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই, এইটা খুব মামুলি একটা যুক্তি। তার থেকেও বড় যুক্তি হচ্ছে দেশের দারিদ্র্যের হার বাড়ছে, দেশে বিনিয়োগ কমছে, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, দেশি বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ না হওয়ার ফলে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না, বেকারত্ব বাড়ছে। আপনি কতদিন টেনে নিয়ে এই দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া বানাবেন? এমনি 16 বছর ধরে একটা লুটেরা গোষ্ঠী লুটপাট করে দেশটাকে শেষ করে ফেলেছে, চুরি করে, টাকা পাচার করে। সেই দেশটাকে আপনি কত তাড়াতাড়ি আনবেন? পৃথিবীর 26টা দেশে বিভিন্ন সময় ইন্টারিম গভর্নমেন্টের ঘটনা ঘটেছে, তার মধ্যে 16টা দেশের স্টাডি বলে যে 3 মাস থেকে 1 বছর 7 মাসের মধ্যে ইলেকশন হয়েছে যে 16টা দেশে। তার মধ্যে যেসব দেশ ইন্টারিম গভর্নমেন্ট যত দেরিতে ইলেকশন দিয়েছে, তাদের অর্থনৈতিকভাবে এবং দেশের কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, স্ট্যাটিস্টিক্যালি বলছি। এবং যেই দেশ যত দ্রুত নির্বাচন দিয়ে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে গেছে, তাদের অর্থনৈতিক ক্ষতি কম হয়েছে। কারণ একটা লোক বিনিয়োগ করবে, বিনিয়োগ করবার সময় তার কিছু ইকুয়েশন থাকে, সে এতগুলো টাকা বিনিয়োগ করবে। যেই সরকার পরিচালনা আসে তাদের সঙ্গে নেগোসিয়েশনে যেতে হয়, তাদের পলিসি মানতে হয়, তারপর বিনিয়োগ করতে হয়। সেই বিনিয়োগ করবার সময় সে ভাবে যে 1 বছর পর 6 মাস পরে সরকার পরিবর্তন হলে তাদের পলিসির সঙ্গে আমার পলিসি মিলবে কিনা, ওই সময় আবার আমার তাদেরকে ভিন্ন সুবিধা দিতে হবে কিনা, কিংবা আমি যেই পলিসি যেই প্রোডাক্ট তৈরি করব নিয়েছি, সেই প্রোডাক্টের ব্যাপারে ওই সরকারের নীতিগত সিদ্ধান্ত কি হবে। ফলে কেউ বিনিয়োগ করে না, দেশীয় না বিদেশীয় না। আর একটা দেশে বিনিয়োগ বন্ধ থাকলে সেই দেশের অনেক স্ট্রাকচার ভেঙে পড়ে। সুতরাং ভোটের দাবি, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো, আইন শৃঙ্খলা সমস্ত কিছু বিবেচনায় নিয়ে যত দ্রুত নির্বাচন হবে তত ভালো। সেই নির্বাচন করবার জন্য ওই 16টি দেশের মধ্যে প্রত্যেকটা দেশ একটা কমন সংস্কার করেছে, সেটা হলো নির্বাচন কমিশন সংস্কার। তারপরে
তারা করেছে অর্থনৈতিক সংস্কার, তারপরে তারা করেছে এই যে আপনার বিভিন্ন রকমের এই প্রাতিষ্ঠানিক রিফর্মগুলো যারা যারা টুকটাক করেছে, সংবিধান সংস্কার আংশিকভাবে চেঞ্জ করেছে সবগুলো দেশ, সম্পূর্ণভাবে চেঞ্জ করেছে মাত্র দুটো দেশ। তা বাংলাদেশ তো বিশ্বের বাইরে না। আপনি উদাহরণগুলো স্টাডি করেন, দেখেন কোন পদ্ধতিতে কেন কোন দেশ গেল, কারা লাভবান হয়েছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি এমন কোনো অজুহাত আনবেন না সামনে যাদের আপনি নির্বাচন বিলম্বিত হতে পারে। নির্বাচনের মতো নির্বাচন হবে, যেই বিষয়ে ঐক্যমত্য হবে না সংস্কারে, ভোটারের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমরা এই সংস্কার দেশের স্বার্থে চেয়েছিলাম, ওই দল চায়নি, আপনারা আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় আসলে অবশ্যই এই সংস্কার করব, আপনাদের পক্ষে কাজ করব। সেটা আপনার ভোটের টুলস হবে। আপনি কেন আগ বাড়িয়ে আগে বলবেন এটা না হলে ইলেকশন হতে দিব না, ওটা না হলে ইলেকশন হতে দিবে না? এই দাবি তো এদেশের মানুষ মানবে না। জি, আপনার কাছে আরিফ সোহেল, নির্বাচন কমিশন হচ্ছে একদম বেসিক জায়গাটা নির্বাচনের জন্য যতটা দরকার। নির্বাচন কমিশন নিয়েও আপনাদের অনেক সংশয় আছে, আপনারা বিভিন্ন সময় কথা বলেছেন, নির্বাচন কমিশনের সামনে গিয়ে আপনারা আন্দোলন বা মানববন্ধ যেটা বলি সেটা করেছেন। আপনাদের কি মনে হয় যে বেসিক জায়গাগুলোতেই ঘাটতি রয়ে যাচ্ছে? অবশ্যই ঘাটতি তো রয়ে গেছে, বিশেষ করে নির্বাচন কমিশন তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা যদি আপনি দেখেন, নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবনা কিন্তু নিয়ে এখনও আলোচনা হচ্ছে, অথচ নির্বাচন কমিশন একটা আছে এবং সেটা কাজ করছে পুরনো উপায়। তাহলে এটা কি একটা দ্বান্দ্বিক অবস্থান না অন্তর্বর্তীকালীন সরকারের? নির্বাচন কমিশন আপনি নতুন করে তৈরি করতে চাচ্ছেন, সেটা রূপরেখা তৈরি করছেন, সংস্কার কমিশন দিয়ে সেটা নিয়ে রিপোর্ট করলেন, আপনি সবগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ করছেন, আবার এর মধ্যেই একটা নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়ে গেল সেটা আবার ফাংশনও করছে। তাহলে আপনার যে সংস্কারকৃত নির্বাচন কমিশন সেটা কবে আসবে? আর সেই সংস্কারকৃত নির্বাচন কমিশনের অধীনে যদি নির্বাচনটা না হয়, তাহলে কিভাবে এই নির্বাচনটাকে 24-এর গণঅভ্যুত্থান একটা ফসল হিসেবে আমরা ধরে নিব? এই প্রশ্নটা তো এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং শুধু নির্বাচন কমিশন না, আসলে পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানও অত্যন্ত দরকারি, যেটা ডক্টর সায়ন্ত বলেছেন। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, 16টা দেশের কথা তিনি বলেছেন। এখানে আমি অবশ্য ব্যক্তিগতভাবে জানি না 16টা দেশের পাওয়ার ট্রানজিশনটা কিভাবে হয়েছে, কিভাবে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আসার মতো একটা প্রেক্ষাপট হলো। সবগুলো নিশ্চয়ই বাংলাদেশের মতো না। আপনার বুঝতে হবে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আসলে একটা ঐতিহাসিক ঘটনা। যেমন জনগণ গিয়ে গণভবন, মানে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর বাসভবন ভেঙে ঢুকে যাওয়া, এইটা যে কোনো দিক থেকেই রাশিয়ান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে তুলনা করার মতো একটা ঘটনা। এটাকে আপনি ছোটোখাটো ঘটনা বানাতে পারবেন না। যদি বানাতে চান তাহলে সেক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষাটা ভুলুণ্ঠিত হবে। এরপরে যে গভর্নমেন্টটা আসবে সেটা অবশ্যই জনগণের পপুলার সভরেন্টি, যেটা আমরা বলি পলিটিক্যাল থিওরি ডেমোক্রেসির একমাত্র উৎস, সর্বোচ্চ উৎস, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তো এরপরে যে ইন্টারিম গভর্নমেন্টটা আসছে সেটা কি ওই 16টা দেশের সাথে সবগুলোর সাথে কম্পারেবল, নাকি এখানে অন্যরকম কোনো একটা দাবি আছে? বাংলাদেশ কি যে দুটো দেশ আমূল সংস্কার করেছে সংবিধানের, সেগুলোর চেয়ে অন্যরকম কোনো পরিস্থিতিতে আছে, নাকি তার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ? বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা এটাও বলতে পারি যে বৈশ্বিকভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে গণ অভ্যুত্থান বা বিপ্লবের যে ইতিহাস, সেই ইতিহাসের সর্বশেষ সংযোজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট সংযোজন এখন পর্যন্ত রিসেন্ট ইতিহাসে। তো সেই লেন্স থেকে তো আপনার এটা দেখতে হবে। বিনিয়োগের যে লজিকটা উনি দিলেন, সেই লজিক দেখলে তো আওয়ামী লীগই ঠিক ছিল। একই সরকার 20 বছর ধরে দেশ চালাচ্ছে, একই পলিসি, এখানে তো কোনো বাধা নেই। দেখুন, আমাদের দেশের সমস্যাটা এটা ছিল যে গভর্নমেন্ট চেঞ্জ হলে পলিসি চেঞ্জ হয়ে যায়। আপনি দেখবেন যে উন্নত রাষ্ট্রগুলোতে সেখানে ইনস্টিটিউশন এতই স্ট্রং থাকে যে আমাদের অর্থনীতি কীভাবে পরিচালিত হওয়া উচিত সেটা খুব সুন্দরভাবে তারা তৈরি করছেন, সেখানে এক্সপার্টরা কাজ করছেন। গভর্নমেন্ট চেঞ্জ হয়, এক্সিকিউটিভ চেঞ্জ হয়, অ্যাডভাইজার চেঞ্জ হয়, কিন্তু ইকোনমিক পলিসির একটা কন্টিনিউইটি থাকে। আমেরিকাতে ডেমোক্রেটিকরা চলে গিয়ে রিপাবলিকানরা চলে আসলে টোটাল ইকোনমি ডেভাস্টেটেড হয়ে যায় না, পলিসিগুলো একটা কন্টিনিউইটি থাকে, চেঞ্জ হলেও সেটা একটা প্রসেসের ভিতর দিয়ে চেঞ্জ হয়। আমাদের দেশে আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসলে সব উলটপালট হয়ে যেত, যে প্রজেক্টে 1000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ঠাস করে প্রজেক্ট বন্ধ হয়ে যেত, নতুন প্রজেক্ট চলে আসতো, বিএনপি গিয়ে আওয়ামী লীগ আসলে একই রকম হতো। এটা ছিল আমাদের সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান কি? অ্যাগেইন সংস্কার। আপনি আপনার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এত শক্তিশালীভাবে তৈরি করবেন। এরকম প্রজেক্ট বন্ধ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও হয়েছে। হ্যাঁ, সেটা দুর্নীতির জন্য। এবং বিএনপি বা আওয়ামী লীগ যে বন্ধ করতো সেটা যে দুর্নীতির জন্য করতো না তা কিন্তু না, কিন্তু যেটা বোঝাচ্ছে আলটিমেট রেজাল্টটা এটাই হতো যে পুরো অর্থনৈতিক পলিসি উলটপালট হয়ে যেত, কোনো কন্টিনিউটি থাকতো না। তাহলে আপনি আপনার দুদক বলেন আরেকটা প্রতিষ্ঠান, আপনার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে এই কন্টিনিউটিটা আপনি বজায় রাখতে পারেন।
ভবিষ্যতে বিএনপি আসুক, এনসিপি ক্ষমতায় আসুক, বারবার ক্ষমতা চেঞ্জ হোক, কোনো সমস্যা নেই, ইকোনমিক পলিসির কন্টিনিউটিটা থাকবে। সেটার জন্য আপনার দরকার সেই রকম দুদক, আপনার দরকার সেই রকম অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেই রকম ব্যাংকিং ব্যবস্থা। এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? সংস্কার। এগেইন আমরা ওই জায়গায় চলে আসছি। বিনিয়োগের যে সমস্যা সেটার সাস্টেনেবল সমাধান এখানে একদম লাস্টে হচ্ছে শুধু ডক্টর সায়ন্ত ওনার একটা ঐতিহাসিক জায়গা থেকে ওনার কথা একটু রেসপন্স করতে চাচ্ছি। উনি বলেছেন যে বিএনপির ব্রেইন চাইল্ড হচ্ছে সংস্কার। এটা যে খুব একটা সত্য হিসেবে সবাই মেনে নেবে তা আমাদের মনে হয় না। বিএনপি যখন নির্বাচনী রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে হটানোর কথা বলছিল তখন রাষ্ট্র সংস্কারের কথা অনেক ছোটোখাটো গ্রুপ বলে এসেছে, যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলন, পরবর্তীতে এটা গণসংহতি এবং গণতন্ত্র মঞ্চ বলে এসেছে। তাদের সাথে দফায় দফায় আলাপ আলোচনার পরে বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রজেক্টটা তাদের দলীয় প্রজেক্টে অ্যাডপ্ট করেছে। না, ভুল তথ্য দিচ্ছেন, ভুল তথ্য দিচ্ছেন। একটু কারেকশন হ্যাঁ, দেই। আপনি কারেকশন। বিএনপি 27 দফা দিয়েছিল। সেই 27 দফার পরে অন্যান্য সংগঠন যারা সমমনা যুগপৎ আন্দোলন করছে বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত হবে তারা বলেছে এই 27 না, আমাদেরও কিছু সুপারিশ আছে। তারপর দফায় দফায় দীর্ঘদিন তাদের সঙ্গে মিটিং করেছে। মিটিং করে পরিবর্তিত পরিস্থিতিতে ওই 27 দফায়ও কিছু চেঞ্জ এসে নতুন করে আরো যোগ করে 31 দফা দিয়েছে। সুতরাং বিএনপি আগে 27 দফা প্রকাশ করেছে, তারপরে সংযোজন এবং পরিমার্জন হয়েছে অন্যদের পরামর্শ নিয়ে। সুতরাং অন্যরা আগে দিয়েছে তা না। আপনার কথা আমার কথা কিন্তু সাংঘর্ষিক না। আমি বলছি রাষ্ট্র সংস্কার, এই যে সংস্কারের রাজনীতিটাকে প্রধান করে তোলা। আমাদের 31 দফা, অনেকগুলো দলের দফা যদি আপনি দেখেন 70-80টাও দফা থাকতে পারে, কিন্তু আপনার একটা শব্দ বা একটা থিম লাগে পলিটিক্সে। যেমন আওয়ামী লীগের ছিল ডিজিটাল বাংলাদেশ। সংস্কার যে বিএনপির থিম হবে এটাকে বিএনপি বের করছে না, বিএনপি অ্যাডাপ্ট করছে। এটা সংস্কার থিম ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি, এদের রাষ্ট্র সংস্কার আন্দোলন মূলত। কেন আমরা তাদের সাথে কাজ করেছি। একইভাবে দেখবেন যে 71 সালে স্বাধীন বাংলাদেশে ডিজাইন করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট, বিভিন্ন প্রগতিশীল স্টুডেন্টরা, সেটা নিয়ে গেল আওয়ামী লীগ তাদের কাছে, যারা আসলে পাকিস্তানের এমপি মন্ত্রী হতে চাইছিল। 90-এ ঠিক একইভাবে স্বৈরাচারের পতনের ব্লু প্রিন্ট করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল এবং যারা গণমানুষের পক্ষে রাজনীতি করেছেন সেই সব ছাত্র নেতারা করেছেন। এইটাও চুরি করে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো। তারা দাবি করেছে না, এটা তো আসলে আমরাই করেছি। এটা ঐতিহাসিকভাবে এটা হয় এবং এটা আমরা মেনে নিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু এটুকু বুঝতে হবে, বিএনপি দাবি করুক এটা তাদের ব্রেন চাইল্ড, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপি তার এই বক্তব্যে আন্তরিক হোক, সত্যিকার অর্থে সংস্কারটা তারা করতে সহায়তা করুক ইন্টারিম গভর্নমেন্টকে। সেটার জন্য যদি সময় লাগে তারা সরকারকে সময় দিক, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। জি, বিএনপি আন্তরিক কিনা সেই প্রশ্নটাও থাকলো। সাথে আরেকটি প্রশ্ন, শাখাওয়াত হোসেন শান্ত, রুহুল কবির রিজভী আজকে বলেছেন সংকট এখনো কাটেনি। বিএনপি ডিসেম্বরে যখন নির্বাচন চেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার বলেছে এপ্রিলে হবে। তারপরে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারিতে যখন আসলো সম্ভাবনার কথা, তখন বিএনপির মধ্যে স্বস্তি দেখা গেল। এরপর আসলে কি কি সংকট মনে হয় যে থাকতে পারে? না, সংকট তো বহুমুখী বাংলাদেশের মতো রাষ্ট্রে সবসময় আছে, থাকবেও। আর আরেকটা জিনিস হলো, যেটা প্রশ্ন তুলেছিল যে 16টা দেশের কথা আমি বলেছি, সেখানে তার মধ্যে অনেক দেশই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে। যেমন তিউনিসিয়ায় গণ অভ্যুত্থান ও স্বৈরশাসকের পতন হয়েছে, আপনার শ্রীলঙ্কার উদাহরণ আছে, থাইল্যান্ডের উদাহরণ আছে। এরকম বহু দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতন হয়েছে, তারপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারগুলোর পর্যালোচনা করেই দেখা গেছে যে যারা ওই অন্তর্বর্তীকালীন সরকার যত দীর্ঘ হয়েছে তাদের সংকট তত বেড়েছে, এটা কথা। এখন সংস্কারের প্রশ্নে বিএনপি ডেফিনেটলি আন্তরিক। এখন এই আন্তরিকতাটা তো দৃষ্টিভঙ্গির বিষয়। আপনি এখন ধরেন বাংলাদেশের নির্বাচন হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কারা আসতে পারে, এরকম একটা ধারণা বিভিন্ন দলের মধ্যে থাকে। এনসিপি যেই দলটির গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা গঠিত তরুণদের দল, এখন ওই দলটি নিবন্ধনই পায়নি। জামায়াত ইসলাম একটা পুরনো দল, ধর্মভিত্তিক রাজনীতি করা এবং 71-এর তাদের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ মাথায় নিয়ে রাজনীতি করছে। জাতীয় পার্টি ইলেকশন করতেই পারবে কিনা এখনও নিশ্চিত না। তারপর হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে 16 বছর থেকে মন্ত্রিত্ব নিয়ে বিতর্কিত একটা দল। অন্যান্য দলগুলি ওইরকম লার্জ স্কেলের না। বিএনপি হচ্ছে, জামায়াত ইসলাম এবং বিএনপি মূলত এই দুইটা দল হইল পুরনোদের মধ্যে বড় দল। আর এনসিপি এখনও সেই পরীক্ষা দেওয়ার সুযোগই পায়নি। সেই বিবেচনায় যারা অতীতের রাষ্ট্র পরিচালনা করেছে এবং এইবার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারে, তাদের যে কনসেপ্ট, তাদের যে প্রতিশ্রুতি,
তাদের যে সংস্কার প্রস্তাব, আর যারা মনে করে যে আমাদের ক্ষমতায় যাওয়ার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার কোনোই সম্ভাবনা নাই, তাদের যতটা পপুলিস্ট কথা বা কনসেপ্ট তারা দিবে, এই দুইটা আপনি ম্যাচ করাতে পারবেন না। কারণ যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারে তার মাথায় রাখতে হয়, আমি এই যে বাগাড়ম্বর করছি, আমি এই যে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই যে সংস্কারের কথা বলছি, এটা পপুলিস্ট শোনাবে, মানুষ খাবে, কিন্তু আমি ক্ষমতায় গেলে এটা আদৌ করতে পারবো কিনা বা এটা সম্ভব কিনা, এবং না পারলে জবাবদিহিতা আমাকে কিভাবে করতে হবে, খেসারত কিভাবে দিতে হবে। আর যে মনেই করে আগে থেকেই জানে যে আমার রাষ্ট্র পরিচালনায় আমার জামানত বাজেয়াপ্ত হবে 300-র মধ্যে 299টায়, সে যা খুশি তাই বলতে পারে। সেজন্য আপনি বিএনপিকে অন্য দলের সঙ্গে তুলনা করে তারা যা চাইবে সব কিছুতে সুর মিলাবে, এইটা সম্ভব না, এটা হবে না। 24কে একটা সময় একটা পক্ষ 71কে ঢেকে দিয়ে 24কে বড় করতে শুরু করেছিল। বিএনপি সেটা সায় দেয় নাই, কারণ বিএনপির গৌরব হচ্ছে 71-এ। বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছেন 71-এ মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া ব্যক্তি, এবং তিনি জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার এবং ফিল্ডে যুদ্ধ করা মানুষ। মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই ব্যক্তির উত্থান এবং পরিচিতি, পরবর্তীতে তার হাতে গড়া দল সে 71কে এবং সেই 71 পরবর্তী সংবিধান মেনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, পরিবর্তনও করেছে, পরবর্তীতে সেটা 16 বছরে ফ্যাসিবাদ সরকার আরও কেটে ছেড়ে খারাপ করেছে, কিন্তু সেই সংবিধান আবার ছুঁড়ে ফেলার কথা কেউ বলতে পারলো, বিএনপি এটা বলতে পারে না। এটা অবস্থানগত বিষয়, এটা মাথায় রাখতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনা অতীতে করেছে, এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল। নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে তারা আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, আকাঙ্ক্ষা তারা ধারণ করে। সে কারণে তাদেরকে অনেক মেপে কথা বলতে হয়। এই যে নারী, 100 নারীর প্রশ্নে অনেকেই বলছে 100 নারীর প্রতিনিধি দরকার সংসদে, বিএনপি এটা একমত, তাদেরও প্রস্তাব, কিন্তু এর নির্বাচনের পদ্ধতি কি হবে সেটা নিয়ে কিন্তু কেউ একমত হতে পারছে না। এনসিপি সহ যারা বলছে সরাসরি নির্বাচন, তারা এখনো পর্যন্ত একটা গ্রহণযোগ্য ফর্মুলা কি বের করতে পেরেছে যে সরাসরি নির্বাচন হলে 100, যে সেটা আপনার এই যে কি পদ্ধতিতে হবে, কিভাবে ভোটের আওতায় তাদের আনবেন, একটাও গ্রহণযোগ্য পদ্ধতি দিতে পারে নাই। এই যে আপনার ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের কথা বলা হচ্ছে, সেটা একটা যৌক্তিক একটা দাবি, এটা আমিও মনে করি, কিন্তু এইটা করার জন্য যে পরিমাণ আলোচনা দরকার, গবেষণা দরকার, পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ নিয়ে বসা দরকার, সেই সময় কি এখন নির্বাচনের আগে আপনার আছে? আপনি দাবি তোলেন, সংস্কারের দিকে আগান, এবং যারাই ভবিষ্যতে ক্ষমতা আসবে তাদের প্রশ্নবিদ্ধ করেন, চাপের মধ্যে রাখেন, যে এটা গণদাবিতে পরিণত করেন। এখন ওইটাকে অজুহাত তুলে যদি আপনি মনে করেন হ্যাঁ বিএনপি এবং বিএনপির সঙ্গে 12টি দল চায়নি, আবার এনসিপি চেয়েছে, জামাত কিছু পরিবর্তনের প্রস্তাব সহ চেয়েছে, গণসংহতি কিছু পরিবর্তনের প্রস্তাব সহ চেয়েছে, এখন এই যে চাওয়া না চাওয়া একমত তো কোনো দিনই হবে না, 100 বছরের একমত হবে না, তাহলে আপনি কি করবেন? আপনাকে যতটুকুতে একমত হন সেটা মেনে নিয়ে নির্বাচনে যেতে হবে, এবং যেটুকুতে যে একমত হয় নাই সেটা ম্যানিফেস্টোতে এনে, প্রচারে এনে মানুষকে আপনি প্রভাবিত করেন যে আমার চাওয়া এই ছিল, ওরা এটা করতে দেয়নি, সুতরাং আমার চাওয়া যদি ন্যায্য মনে করেন তাহলে আমাদের পক্ষে সমর্থন দিন। এইভাবেই তো একটা দল বা ফ্লারিশ করে এবং বড় হয়। এখন সেটাই না গিয়ে আপনি যদি শুধুমাত্র স্টিক করেন যে এইটা না হলে, একমত না হলে, ঐক্যমত্য না হলে নির্বাচনে যাব না আমরা এবং হতে দিব না, এটা গণতন্ত্র বিরোধী, এটা ভোটের অধিকার প্রতিষ্ঠার বিরোধী। 24-এর যে চেতনা, এই চেতনা তো গণ অভ্যুত্থানের পক্ষের প্রত্যেকটা দল ধারণ করে, প্রত্যেকটা দলের স্যাক্রিফাইস আছে। আজকে এনসিপি তারা অরাজনৈতিক হিসেবে, ব্যক্তি হিসেবে তাদের স্যাক্রিফাইস আছে, আর এই দলগুলো যারা রাজনৈতিক দল আগে থেকে, তারা রাজনৈতিক দল হিসেবে নিপীড়নের শিকার হয়ে 16 বছরের স্যাক্রিফাইস, এবং তার এন্ডিংয়ে এসে 24-এ তাদের সাংঘাতিক স্যাক্রিফাইস আছে। আপনি কেন একে অপরকে দোষারোপ করে প্রশ্নবিদ্ধ করেন? আপনার কাছে আসবো সাখাওয়াত হোসেন শান্ত। আরিফ সোহেল, যেহেতু এনসিসির কথা আসলো, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেই বিষয়ে এনসিসি গঠনের বিষয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছে বেশ কিছু রাজনৈতিক দল, কিছু ভিন্নমত সহ এনসিসি গঠনের পক্ষে জামায়াত, এনসিপি, কিন্তু বিপক্ষে আছে বিএনপি। এবং এই প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছে, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। বিএনপি কি ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চাচ্ছে বলে এনসিপির মনে হচ্ছে? যদি তারা এনসিসির প্রশ্নে দ্বিমত পোষণ করেন তাহলে তো এটার কনক্লুশন সেরকমই টানতে হয়। কারণ এনসিসি দিয়ে আমরা আসলে কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি যে সাংবিধানিকভাবে যে ব্যাপারগুলো জনবিরোধী, যেগুলো আসলে ফ্যাসিস্ট শাসনকে কায়েম করতে সহায়তা করেছে শেখ হাসিনা
বারবার সাংবিধানিক বিভিন্ন যুক্তি দিয়েই তো তার ফ্যাসিবাদী শাসনকে তিনি হালাল করেছেন, তিনি সেটাকে শক্তিশালী করেছেন। এবং তিনি বারবার বলেছেন সংবিধান অনুসারে কাজ করুন। বিএনপিকে বারবার সংবিধান মেনে চলার তিনি নসিহত দিতেন যখন বিএনপি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতো তার আমলে, আমরা দেখেছি। তাহলে সংবিধানকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্যাসিবাদের। তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে নতুন করে যাতে আর কখনো এটা হতে না পারে এটা ইনশিওর করতে হবে। সেটার উপায় হচ্ছে এনসিসি, সাংবিধানিক কাউন্সিল। এখন সেটা যদি আপনি না চান তাহলে এটার কনক্লুশনটা দ্বারা এরকম যে সংবিধানকে মিসইউজ করার রাস্তাটা আপনি খোলা রাখতে চাচ্ছেন, তাহলে সেটা অবশ্যই গণঅভ্যুত্থান বিরোধী একটা কাজ হয়ে গেল, যেটা ডক্টর সায়ন্ত তিনিও একমত হয়েছেন। এনসিসির প্রশ্নে তিনি কিন্তু একমত যে এনসিসি প্রয়োজন। এখন প্রক্রিয়া কি হতে পারে, এনসিসির কতটুকু কীরকম আমরা করতে পারি, কতটুকু ব্যাপারে আমরা একমত হতে পারি, কতটুকু আমরা পরবর্তীতে যিনি সরকারে আসবেন বা যেই সরকারে আসুক গণতান্ত্রিক প্রক্রিয়া তার কাছ থেকে আমরা কমিটমেন্ট নিতে পারি যে হ্যাঁ সবগুলো রাজনৈতিক দল কমিটমেন্ট দিবে যে আমরা এনসিসি যদি করে নাও যেতে পারি আমরা করব, আমরা এসে তো একটা 5 বছরের টার্ম আমরা পাবো, আমরা করব, অতটুকু কমিটমেন্ট তো অন্তত দেওয়া যায়। যদি আপনি বলেন যে ঠিক আছে এনসিসি অনেক প্রক্রিয়া থাকতে পারে, অনেক স্টাডি করার ব্যাপার আছে, এখন নির্বাচনের আগে সময় অল্প, সেটা সম্ভব না, তাহলে কমিটমেন্ট দেন। আপনি যখন পাওয়ার আসবেন তখন আপনি এটা করবেন এবং আপনি প্রপার স্টাডি করে আপনি এটা স্ট্যাবলিশ করবেন একটা ইনস্টিটিউশন হিসেবে। ওই কমিটমেন্ট কোথায়? আপনি তো সরাসরি বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাহলে এটা তো হলো না। তারপর তিনি আমাদের ব্যাপারেও বলেছেন যে এনসিপির ব্যাপারে যে ক্ষমতায় যাওয়ার একটা ইচ্ছা থেকে আমরা আসলে কাজ করছি কিনা। দেখেন, ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়াটা আগে আপনার বুঝতে হবে। ফ্যাসিবাদী কাঠামো যেটা বর্তমানে এস্টাবলিশড হয়ে আছে সেটাকে আপনার বুঝতে হবে। এবং এই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের ব্যাপারে উনি যেটা বললেন সেটাও প্রাসঙ্গিক। তার পলিটিক্স তো এখন আমরা করতেছি, তার পলিটিক্স তো বিএনপি করতেছে না। প্রথমত উনি কীভাবে পাওয়ারে আসছেন? উনি পাওয়ার আসছেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। বিপ্লব কিন্তু ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের গণ অভ্যুত্থানকে অনেকে অভ্যুত্থানও বলতে চান না, আন্দোলন বলেন, কিন্তু এটাকে একটা বৈপ্লবিক পরিণতির দিকে আমরা নিয়ে যেতে চাই। তিনি এরপর কি করলেন? 75-এর যে বাকশালী সংবিধান সেটাকে তিনি সরিয়ে দিলেন। এটা কি? এটা তো বিদ্যমান সংবিধানকে টোটালি ছুঁড়ে ফেলে দেওয়া, যেটার পক্ষে এমনকি বেগম খালেদা জিয়া তার বক্তব্য আছে যে সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিব, জনগণ এই সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, তার স্পষ্ট বক্তব্য আছে। কারেন্ট সংবিধান নিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই রাজনীতিটা এখন কারা করছে? আমরা করছি। এটা তো আসলে বিএনপি এটা অস্বীকার করতে পারবে না। এবং ক্ষমতায় আসার প্রশ্নে যেটা দেখেন, আমাদের দেশে কি এখন নির্বাচনী ব্যবস্থা বা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি কি এরকম আছে যে এলাকায় এলাকায় যারা সৎ, যারা চরিত্রবান তারা ক্ষমতায় আসতে পারবেন? নাকি বর্তমানে রাজনৈতিক সংস্কৃতি এমন অবস্থায় আছে যিনি যত বেশি দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী তিনি ভোটের রাজনীতিতে তত বেশি ভালো করার একটা সুযোগ পাবেন? আমরা খুব ভালো করে জানি এটার উত্তরটা কি। এটা তো পরিবর্তন করতে হবে। তাহলে এখন ক্ষমতায় যাওয়ার কোনো সিচুয়েশন নাই, এটা তো প্রশংসা হয়ে গেল। যেই ক্ষমতা কাঠামোতে ক্ষমতায় যেতে হলে দুর্নীতিবাজ হতে হয়, সন্ত্রাসী হতে হয়, সেই কাঠামোতে ক্ষমতায় না যাওয়ার যোগ্য হওয়াটাই তো ভালো। বরং আমরা এমন একটা কাঠামো করতে চাচ্ছি যে কাঠামোয় সৎ চরিত্রবান যারা জনগণের জন্য কাজ করবেন তাদের জন্য পাওয়ারে যাওয়াটা ইজিয়ার হয়ে যাবে, যারা দুর্নীতিবাজ সন্ত্রাসী তাদের জন্য কঠিন হয়ে যাবে। জি, রাজনীতিতে সংকট থাকে, সমাধানও থাকে, এগুলো ঠিক। এখন যে সংকট চলছে ঠিক কোন মাপের সংকট, সমাধান কি? এটি খুব বড় মাপের সংকট না, কারণ হচ্ছে এটা ফ্যাসিবাদ গোষ্ঠী বিতাড়িত হয়েছে, সেই বিতাড়নে প্রত্যেকে ভূমিকা রেখেছে, প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। এখন রাজনৈতিক কৌশলের খেলা চলছে। এই কৌশলে কে কতটা গেইন করবে সেই প্রতিযোগিতা তো থাকবে এবং এটা ডেমোক্রেসিতে থাকতে হয়। কিন্তু মোটা দাগে জনগণের হাতে কিছু অধিকার ফিরিয়ে দেওয়াটা সেটা যেন বেশি বিলম্বিত না হয়। আপনি মনে করেন এই দেশে সত্যি এইটা যে কালো টাকার দৌরাত্ম্য, পার্সেল পাওয়ারের দৌরাত্ম্য এবং দুষ্ট লোকদের বেশি ক্ষমতায়িত করা, এই প্র্যাকটিসটা দেশে শুরু থেকেই চলে আসছে, এখনও আছে। সেটার পরিবর্তনও আমরা চাই। এবং এই এনসিপি যেটা, এই ছাত্ররা এদের শুরুর দিকে চাওয়ার প্রতি কিন্তু সাংঘাতিক ভালোবাসাও ছিল মানুষের, কিন্তু পরে যখন, এবং আমাদের এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা ফ্যাসিবাদ গোষ্ঠী তো চলেই গেছে, বিএনপি দেশে বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, খুব গ্রহণযোগ্যভাবে মানুষের ভালোবাসা পেয়ে রাষ্ট্র চালিয়েছে এমনও তো নয়, অনেক ভুল ত্রুটি করেছে। জাতীয় পার্টি রাষ্ট্র চালিয়েছে স্বৈরাচারী কায়দায়। সুতরাং এই বিএনপি আমাদের ভরসার জায়গা বড় রাজনৈতিক দল হিসেবে। এই জামায়াত ইসলামী একটা বড় রাজনৈতিক দল, আপনি তো ফেলে দিতে পারবেন না। সুতরাং তাদের যে ত্রুটি বিচ্যুতি আছে, এমন একটা রাজনৈতিক চ্যালেঞ্জ আপনি ছুড়ে দেন যার ফলে তারা বাধ্য হয় জনগণের মনোযোগ ধরে রাখতে, সমর্থন ধরে রাখতে হলে তাদের রাজনীতি ও পরিবর্তনের জন্য। সেই বিবেচনায় এনসিপিকে আমি সমর্থন শুরুর দিকে করেছি, এখনও করব, যদি তারা একটা ছোট বিএনপি না হয়ে সত্যিকার অর্থে এদেশের মানুষের পরিবর্তনের অঙ্গীকার যে তারা করছিল সেরকম দল হয়। কিন্তু তাদের নেতা, তাদের পিএস,
শত কোটি টাকা কামাই করে চলে যায়। তারা যাকে থেকে নেতা বানায়, বই ছাপানোর নাম করে নিয়োগ বাণিজ্য করে শত কোটি টাকা নিয়ে চলে যায়। তাদের নেতা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে যায় আসতে না আসতে। এই যে সত্য মিথ্যা এটা বিবেচ্য বিষয়, কিন্তু তাদের নিয়ে এই যে প্রোপাগান্ডাগুলো ওঠার সুযোগ তৈরি হয়েছে, এমন এই বিভিন্ন অভিযোগ তো সুযোগটা তারা বিএনপি না দিতে পারে। নেতাকর্মীদের বিরুদ্ধেও আছে। আমি তো বলছি যে বিএনপি সহ অন্য ট্র্যাডিশনাল পলিটিক্সগুলো বড় দল, তাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। এনসিপির কাছে ছিল এইরকম একটা রাজনীতি কামনা যে তারা চাপে পড়ে। এনসিপির কেন 5 স্টার হোটেলে এই এই পুঁজিবাদী এই লুটেরাদের টাকা নিয়ে ইফতার পার্টি করতে হবে? তাদের কেন শত গাড়ি নিয়ে মহড়া দিতে যেতে হবে? তাদের নেতার কেন পিএস এর শত কোটি টাকা দুর্নীতি করবে হাসিনার পিয়নের মতো তারা খেয়ালই করতে পারবে না? তারা নতুন কি বন্দোবস্ত দিবে? নতুন বন্দোবস্ত দিতে হলে তাদেরকে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছে সেখানে আরেকটু ঘনিষ্ঠ হোক, আরেকটু ফিরে আসুক। রাজনীতির তারা এমনভাবে করুক যাতে অন্য পচা রাজনীতি যারা করতে চায় তারা চ্যালেঞ্জের মুখে পড়ে। আমার প্রত্যাশা এনসিপির কাছে ওইটা। আরিফ সোহেল, একদম শেষের দিকে চলে এসেছি, যদি আমাদেরকে 1 মিনিটে বলেন সমাধান আসলে কোথায়? সংকটের সমাধান যেমন সাখাওয়াত হোসেন শান্ত বলল, সমাধান আমার মনে হয় বর্তমান সমাধানটা হচ্ছে অ্যাম্বিশনে। এটা শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমাদের পলিটিশিয়ানদের খুবই অ্যাম্বিশাস হতে হবে। আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে পুরনো এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি জামায়াতের, তাদের নেতাদের আসলে নেক্সট ইলেকশনে এমপি হওয়া কিংবা রাষ্ট্রপ্রধানের চেয়ারে কোনো মতে বসে পড়া বা যে কোনো চেয়ারে কোনো মতে বসে পড়া, এই চিন্তা বাদ দিয়ে স্টেটসম্যান হওয়ার চিন্তা করা উচিত। আমাদের নেতাদের তো অবশ্যই, এবং আমাদের অনেক দোষ ত্রুটি আছে, সেটা ডক্টর শান্ত বলেছেন। এবং মানুষ মাত্রই তো আসলে আমরা জানি যে সমাজ বা এটা রাতারাতি পরিবর্তন হয়ে যায় না, এটা পরিবর্তন একটা প্রক্রিয়ায় থাকে। দেখতে হবে যে প্রক্রিয়াটা ঠিক আছে কিনা। আমাদের নেতাকর্মীদের ব্যাপারে যত বেশি অভিযোগই উঠুক না কেন, আপনি দেখবেন যে প্রত্যেকটাই অভিযোগ কোনো না কোনো প্রক্রিয়ায় সমাধানের দিকে যাচ্ছে। ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হয় নাই, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, আপনি দেখবেন যে সেখানে অপরাধীর পক্ষে ব্লেটেন্টলি দাঁড়ানো, তাকে ডিফেন্ড করা, এই কাজটা হয় নাই। এই দুইটা কাজ কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলো করে। আমরা খুব ভালো করে জানি যে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ হয়, বিভিন্ন ভুল হয়, মানুষ ভুল করে। সেগুলো সমাধানের প্রক্রিয়া বা ইনস্টিটিউশনালি সেটা আমরা করছি কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বিপ্লবের পরে তো সবাই ফেরেশতা হয়ে যায় না, কোনো দেশে হয় নাই। তাহলে প্রক্রিয়াটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি, হ্যাঁ করছি। তো সেই জায়গা থেকে যদি দেখতে চাই, তাহলে এই আকাঙ্ক্ষাটা, আমরা আসলে নতুন ইনস্টিটিউশন, নতুন দেশ তৈরি করব, আমরা এমন স্টেটসম্যান হব যাদেরকে আসলে এখন থেকে 100-200 বছর পরে এই দেশ টিকে থাকবে ইনশাল্লাহ, সেই দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে মনে রাখে। এই অ্যাম্বিশনটা যাতে সকলের থাকে, শুধু এমপি মন্ত্রী হওয়ার অ্যাম্বিশন না। এটা হলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।